ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে স্বাগত জানাচ্ছি রিয়াসাদ আজিম। আমাদের ক্রীড়া বিষয়ক যে অনুষ্ঠান ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, আমরা গত কিছুদিন থেকেই আলোচনা একটা ধারাবাহিক পরিক্রমা নিয়ে এগিয়ে চলছি। সেটা হচ্ছে ক্রীড়াঙ্গনে করোনার প্রভাব, এবং সেই প্রভাব অব্যাহত। একটার পর একটা ক্রীড়া ইভেন্ট পিছিয়ে যাচ্ছে, স্থগিত হচ্ছে, এবং যার কারণে আসলে ক্রীড়া সূচিতে একটা বড় জট দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে, এবং একই সাথে আমরা জানি যে হচ্ছে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স বিসিবির মেগা প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এই প্রকল্প আলোর মুখ দেখবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নির্দিষ্ট যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়টা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আমরা শুরুতেই শিরোনাম জেনে নিব, তারপরে আমাদের অতিথিদের সাথে পরিচিত হব, এবং তারপর আলোচনায় যাব। টোকিও অলিম্পিক 1 বছর পেছানোর গুঞ্জন, স্থগিত হচ্ছে আসর নিশ্চিত করলেন আইওসি সদস্য ডিক পাউন্ড। জাপানের পাশে ইউএসএ। স্থবির শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স, এখনো চূড়ান্ত হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান, 2023 সালের মধ্যে বাস্তবায়ন অনিশ্চিত। আজ সাকিব আল হাসানের জন্মদিন, 34-এ পা রাখলেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। দর্শক, আমরা শিরোনাম জানছিলাম, এবং শিরোনামের শেষটা যেটা ছিল যে অনেক খারাপের মাঝে একটা ভালো খবর। সাকিব আল হাসানের 34তম যে জন্মদিন, 33তম জন্মদিন, 34-এ পা রাখলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। নিঃসন্দেহে এটা একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খারাপ। সেটা হচ্ছে যে সাকিবের বয়সটা বেড়ে যাচ্ছে। আমরা সাকিব আল হাসানকে যেভাবে আশা করি যে সাকিব আল হাসান আমাদের সার্ভিস দেবেন, আমাদেরকে গর্বিত করবেন, বারবার যেভাবে করেছেন, সেই জায়গায় আসলে যখন একজন ক্রিকেটারের, একজন অ্যাথলিটের বয়স বেড়ে যায়, সেটা একটু হলেও শঙ্কা জায়গা। এই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করব। সাকিব কিছুদিনের নিষেধাজ্ঞায় রয়েছেন, কিছুদিন পরই আবার সাকিব ফিরবেন, নিষেধাজ্ঞা শেষের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, সেই আলোচনাটাও থাকবে। পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া লেখক এবং কলামিস্ট ইকরামুজ্জামান, এবং আমাদের সাথে রয়েছেন ইকবাল বিন আনোয়ার ডন, নির্বাহী পরিচালক পল্টন। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা চাইলেও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে, এবং আমাদের যে রিপোর্ট, আমাদের যে আলোচনা, সেই রিপোর্ট এবং আলোচনার উপরে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন করতে পারেন। শুরুতেই বলছিলাম, আজকে যখন শিরোনাম পড়ছিলাম, যে আসলে অলিম্পিক নিয়ে অনিশ্চয়তার যে দোলাচল, সেই জায়গাটায় আসলে একটা নতুন বিষয় অ্যাড হলো। আইওসির সদস্য তিনি বলেছেন যে নিশ্চিতভাবে পিছিয়ে যাচ্ছে, এবং 1 বছর পেছানোর একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন। আবার অপর দিক থেকে আমরা খেয়াল করেছি যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন যে সিদ্ধান্ত যাই হোক, জাপানের পাশে ইউএসএ থাকবে। চীন জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছিল আগেই, ইউএসএ এখন করলো, যদিও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বিরোধিতা করছে। আমরা এই নিয়ে একটি রিপোর্ট রয়েছে, রিপোর্টটি দেখবো, তারপর আলোচনা ফিরছি। এক আসর ঘিরে বছরের পর বছর প্রস্তুতি, নানা আয়োজন, স্থাপনা নির্মাণ, অর্থনীতি, ক্রীড়ার নতুন দিগন্তের প্রত্যাশা। প্রাণঘাতী এক করোনায় সব যেন ভেঙে চুরমার হওয়ার শঙ্কায়। একের পর এক টুর্নামেন্ট যখন স্থগিত হয়েছে, তখন থেকেই আলোচনায় বছরের সবচেয়ে বড় ক্রীড়া আসর টোকিও অলিম্পিক। বিভিন্ন সময় কোনো সদস্য দেশকে পাশে পেয়েছে আইওসি, কখনো বিপরীত। ভয়াবহ করোনা অনর আয়োজকদের বাধ্য করেছে নমনীয় হতে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড জানালেন, 24 জুলাই শুরু হচ্ছে না টোকিও অলিম্পিক। ইউএসএ টুডেকে দেয়া তার সাক্ষাৎকার বিগেস্ট শো অন আর্থকে নিয়ে চলা জল্পনা কল্পনার ইতি টানার ইঙ্গিত। যদিও আসর পিছিয়ে যাওয়া এবং এর পরবর্তী রূপরেখা কি হবে তার জন্য আইওসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে বলেছেন সংস্থাটির অন্যতম সিনিয়র সদস্য। তবে গেমস যে অন্তত 1 বছর পিছিয়ে যাচ্ছে তা পাউন্ডের সাক্ষাৎকারে স্পষ্ট। এদিকে আসর পেছানোর অগোছালো দাবি আনুষ্ঠানিক রূপ পেয়েছে অস্ট্রেলিয়া ও কানাডার নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে। সে তালিকায় যুক্ত হওয়ার পথে যুক্তরাজ্য। ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাগ রবার্টসন জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ নেই, কারণ করোনার কারণে দেশটির অ্যাথলেটদের অনুশীলনে নেতিবাচক প্রভাব পড়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইওসির 1 মাস সময় নেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি। যদি নির্ধারিত সময়ে টোকিও অলিম্পিক হয়, তবে অস্ট্রেলিয়া, কানাডার সাথে নাম প্রত্যাহারের তালিকায় যুক্তরাজ্যের নামও থাকতে পারে বলে জানিয়েছেন রবার্টসন। অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এমা কোবার্নো ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন গেমস পেছানোর।
over 4,000 athletes globally replied, and 78%. অ্যাথলেটরা অপেক্ষায় আছে টোকিও অলিম্পিক স্থগিত হবার ঘোষণা জানার জন্য। আমরা মনে করি অ্যাথলেটদের সুরক্ষিত রাখার জন্য বর্তমানে এই সিদ্ধান্তের কোনো বিকল্প নেই, আর এতে বিশ্ববাসীর সুরক্ষাও নির্ভর করছে, কারণ অ্যাথলেটরা আপনার আমার কারো না কারো স্বজন। The Olympics are, you don't want to postpone the Olympics because athletes have been training for this for years. মার্কিন সুইমিং এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড আলাদা করে স্থগিত কিংবা পেছানোর দাবি জানালেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আস্থা রাখছেন জাপানের ওপর, যদিও তিনি নিজেও চলতি মাসে পরামর্শ দিয়েছিলেন আসর পেছানোর। সবশেষ টুইটে তিনি জাপান প্রধানমন্ত্রী শিনজো আবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন আয়োজকদের সিদ্ধান্তে আস্থার কথা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। আমরা রিপোর্টে দেখছিলাম, ফয়জুল ইসলাম আমাদের সহকর্মী রিপোর্ট, যে বিষয়টি নিয়ে আমরা রিপোর্টে দেখলাম যে আসলে অলিম্পিক নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে সেটাই আবার একটা মোটামুটি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছেন আইওসির একজন সদস্য। তিনি বলেছেন যে অন্তত 1 বছর পিছিয়ে যাবে। আমরা অনেকটা ধরে নিতে পারি যে অফিসিয়াল ব্রিফের মতোই, কারণ যেহেতু আইওসির একজন সদস্য কথাটি বলেছেন, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাড করেছেন যে অলিম্পিক যখনই হোক না কেন, অন টাইমে যদি হয় কিংবা পিছিয়ে যদি যায়, তখনও যদি হয় ইউএসএ জাপানের পাশে থাকবে। পুরো ব্যাপারটিকে কিভাবে দেখছেন ইকরামুজ্জামান? আসলে দেখেন, অলিম্পিকের ইতিহাসে না এইবার যদি পিছিয়ে যায়, এবং পিছিয়ে যাওয়াটাই খুব সম্ভাবনা আছে। 124 বছরের ইতিহাসে কিন্তু কোনোদিন অলিম্পিক এই ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। অলিম্পিক এর আগে 3বার হয়নি, সেই 1916 সালে হয় নাই, 40 সালে হয় নাই, 44 সালে হয় নাই, কিন্তু এই অবস্থায় পড়েনি কখনো অলিম্পিক। এখন যে অবস্থা দাঁড়িয়েছে 24শে জুলাই থেকে হওয়াটা সত্যি কষ্টকর, মানে ভীষণ কষ্টকর অবস্থান দাঁড়াবে। আইওসি মোটামুটি তাদের অবস্থান ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু আইওসি একটা জিনিস করে কি, কখনো কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে নিতে চায় না, তারা অপেক্ষা করার কারণ সমস্ত মানে ইন্দ্রজালের ব্যবস্থাটা সারা বিশ্বে ধরে করে। এটা তো মানে অলিম্পিকটা হয়েছে সারা বিশ্বের ব্যাপার, যার জন্য হঠাৎ করে কোনো ডিসিশনই হয় নাই। এদিকে কিন্তু দেখেন কানাডা এবং অস্ট্রেলিয়া অলরেডি না করে দিয়েছে, যুক্তরাজ্য করেছিল, কিন্তু এখন যুক্তরাজ্য আবার করেছে। এখন যে জিনিসটা দাঁড়িয়েছে যে প্র্যাকটিসগুলো কি হচ্ছে, স্পন্সরদের যে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, এখন কিন্তু অলরেডি কিন্তু স্পন্সরিং যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে কিন্তু জাপান কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। শুধু জাপান না, এন্ডোর্সমেন্ট প্রোগ্রাম যেসব কোম্পানিগুলো ছিল, স্পন্সরশিপের আগে তো জীবন বড়, হ্যাঁ আগে জীবন বড়, ওইটাই বলছি। পরে হলে পিছিয়ে গেলেও তো স্পন্সরও থাকবে, তখন কতদিন পিছাবে? এখন যদি 1 বছরের মধ্যে হয়, অনেকে ভাবছিলেন যে জাপান বোধহয় আবার বাদ হয়ে যাচ্ছে, কারণ জাপানের বাদ হওয়ার একটা ইতিহাস আছে। সেই 40 থেকে মোটামুটি তাদের একটা মানে অলিম্পিক আয়োজক হলেই জাপান কোনো না কোনো একটা ঝামেলা হয়। 64তে যখন হয়েছিল তখন হয়তো এইগুলো হয় নাই, কিন্তু এবারে এই সম্ভাবনাটা করা যাচ্ছে যে যদি তাদের বাদ হয়, কিন্তু তার বাদ হবে না, কারণ এবার কিন্তু একটু অন্যরকম অবস্থায় যাচ্ছে। 1 বছর হয়তো পিছিয়ে যাবে। এতে পিছিয়ে গেলে কি, 1 বছর পিছিয়ে গেলে দুটো সমস্যা আছে। একটা হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ব্যাপারটা আছে, ওইখানে অ্যাডজাস্টমেন্ট, ওইটা বোধহয় অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, কারণ মানে এইগুলো সব জিনিস তো আগে থেকে তৈরি করা আছে, কখন কি হবে না আলটিমেটলি হচ্ছে অলিম্পিক আইওসি। কিন্তু এর চেয়ে বড় তো আর আইওসি থেকে বড় তো আর কেউ নাই এখানে। সেইখানের দিকে দিয়ে যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু যদি পিছিয়ে যায় না বোধহয় যাবে, কারণ ডিপন্ডের কথা অনুসারে যেটা বোঝা গেছে, কারণ অলিম্পিক কখনো ফাইনাল ডিসিশন সোজাসুজি তাদের একদম পুরোপুরি চিফের ছাড়া তারা বলতে চায় না, এবং ওইখানে স্পোক্সম্যান যেগুলো কথা বলেন বা অনেক সময় হতে পারে, এ হতে পারে, ও হতে পারে, ওগুলি দিয়ে আমাদের স্পেকুলেশন যেটা করা। কারণ আজ তো দুনিয়াতে 184টা দেশ মানে পড়ে গেছে, ইনক্লুডিং বাংলাদেশ। বাংলাদেশ থেকেও তো এবার যাবে, এবং আমাদের তো তো আর্চার তো সোজাসুজি পার্টিসিপেট করবেন বাংলাদেশ থেকে এবার। তো সব দেশেই কিন্তু একই অবস্থা। এখন অনুশীলনটাও কিন্তু অনেক দেশে বন্ধ হয়ে গেছে, আমাদের হয়তো করা হচ্ছে। বাট আমি কালকে একটা জিনিস দেখছিলাম যে অ্যাডিডাসের এন্ডোর্সমেন্ট প্রোগ্রামে যারা আছেন তারা কিন্তু খুব আইসোলেটেড জায়গায় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, অনুশীলন চালিয়ে যায়। এটা হয় মানে স্পন্সররা কিন্তু তাদের করে না, কারণ অনেক অর্থ লগ্নি করা হয়, যার জন্য এই জিনিসটাই তারা করেন এবং সবাই করবে। আর এখানের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশন থেকে যাচ্ছে, যেটা ব্রাজিলের পরে মনে আছে আপনার সঙ্গে আমি একদিন ছিলাম, আমি বলছিলাম যে কোন দেশ জিতেছে এবার, কিন্তু বলা হলো না। প্রথমে বলা হইলো অ্যাডিডাস, নাইকি, পুমা,
না রিবক World class ওয়ার্ল্ড ক্লাস brand যারা, জি। ব্র্যান্ডগুলো জি। উঠে আসছে, যার জন্য পিছন থেকে কিন্তু স্পন্সররা কিন্তু দারুণ অবস্থান, এবং স্পন্সররা খুব চুপ করে আছেন, ওনার কোনো কথা বলে নেই এখন পর্যন্ত। কোনো স্পন্সর বলে নাই হবে কি হবে না, হ্যাঁ আমরা কি করব। কিন্তু এটা এমন একটা অবস্থান, এখানে কিন্তু কারোর কিছু করার খুবই নেই। খুবই খুবই স্বাভাবিক খুবই ইকবাল স্বাভাবিক। বিন আনোয়ার ডন, যে মানে যদি অ্যাথলিটরা ঠিক থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে, স্পন্সররা থাকবে। অ্যাথলিটরা যদি না থাকেন সে জায়গায় তো আসলে স্পন্সর থাকার আসলে এইভাবে ভ্যালু থাকবে না। ধন্যবাদ। তো আমরা মনে করি যে অ্যাথলেটদের সুস্থতাটা আগে, সবার আগে, এবং এটা যদি পিছিয়েও যায়, অ্যাথলেটরা যদি নিজেরা প্র্যাকটিসও থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশি কারো বেশি ক্ষতি সম্মুখীন হবেন না। আপনি বাংলাদেশের স্পন্সরশিপের সাথে জড়িত, আপনি আপনার প্রতিষ্ঠান প্রত্যেকটা ইভেন্টে, ক্রিকেট, ফুটবল কিংবা হচ্ছে আমাদের তৃণমূলের যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলো তুলনামূলকভাবে স্পন্সরশিপ কম পায়, সেটার সাথে ওয়ালটনের একটা আমরা সবসময় মেলবন্ধন যোগসূত্র পাই। সেই জায়গা থেকে মানে যদিও এই মুহূর্তে আসলে অ্যাডিডাস, নাইকি, পিউমা বড় ব্র্যান্ডগুলো কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বিশ্লেষণটা হয়তো আমাদের পারফেক্ট হবে না, কিন্তু তারপরেও ফ্রম দ্য পার্ট অফ স্পন্সরশিপ আপনার কি মনে হচ্ছে, মানে এই ব্র্যান্ডগুলো আসলে কতটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে? প্রথমত অলিম্পিক পিছিয়ে যাওয়া বা স্থগিত হওয়া নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ল্ড স্পোর্টসের এই মুহূর্তে যে সিচুয়েশন করোনা ভাইরাসের জন্য, সেটাতে আসলে স্পন্সরশিপ কিংবা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর ক্ষতি কতটুকু হচ্ছে? ধন্যবাদ। তো আমাদের মনে হয় যে স্পন্সরশিপের অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু একটা সব স্পন্সরদেরই একটা টাইমিং থাকে, এবং এত বড় একটা ইভেন্ট এর সঙ্গে যেহেতু ওনারা সম্পৃক্ত হয়েছেন, এবং এটা যদি টাইমলি হতো সেই ক্ষেত্রে পরের প্রোগ্রামগুলো তারা আস্তে আস্তে টাইমলি ওইভাবে করতে পারতেন। যেহেতু পিছিয়ে যাবে, অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন। আর ওয়ার্ল্ড স্পোর্টসের ব্যাপারে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা দেখছি যে করোনার জন্য আমাদের বাংলাদেশের যে ইভেন্টগুলো আমাদের অনগোয়িং ছিল, বা যেগুলো আমরা একদম রেডি করা যে এত তারিখে কি হবে, সেগুলো সবই পোস্টপোন্ড হয়েছে, সেগুলো পরে হবে। আমরা সিচুয়েশন ভালো হলে ব্র্যান্ডিং একটা অনেক বড় প্রভাব পড়ে, অনেক বড় প্রভাব পড়ে, কারণ সব রেডি করা থাকে। ঠিক ওয়ার্ল্ড স্পোর্টসের ক্ষেত্রেও আমার মনে হয় যে এটা আরো হিউজ লস হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের অ্যাথলেটদের সুস্থতা কামনা করা এবং আমাদের নিজেদের সুস্থ থাকা। একদমই নিশ্চিতভাবে এখানে যে জিনিসটা হয়েছে, যেটা বলছিলেন, এটা একটা সাংঘাতিক ব্যাপার, মানে যেটা বিজনেস প্ল্যানে, সে ওয়ালটন তার বিজনেস প্ল্যানে এই জিনিসটা করে রেখে দিয়েছে। 1 বছর পরে ওয়ালটন যখন আবার আসবে, তখন কিন্তু ফার্দার আবার এটাকে করতে হবে, কারণ বিজনেস প্ল্যানটা কিন্তু 5 ইয়ার্স প্ল্যান বা 4 ইয়ার্স প্ল্যান, একটা মানে বিজনেসে কিন্তু এটাই হয়, এবং স্পোর্টসের স্পন্সরশিপের সঙ্গে কিন্তু এগুলো জড়িত। এবং মজার ব্যাপার কি, মানে ধরেন হচ্ছে আপনার প্ল্যানে তো লাভ ক্ষতি সবকিছুরই একটা প্ল্যান এ বি সি ডি সবকিছুই থাকে, কিন্তু ভাইরাসের কারণে এরকম বিশ্ব স্থবির হয়ে যাবে, এটা পৃথিবীর কোনো ব্র্যান্ডই মনে হয় এভাবে ভাবে। যেমন সমস্ত বিজনেস প্ল্যানগুলোতেই ওয়ালটনের যে ধরনের প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলোকে বা ব্র্যান্ডগুলোকে কোথায় ফিক্স করা হয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু একটা মাথা গামিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। এখন এগুলো মানে হয়ে গেছে, মানে কিছু করার নাই। এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, সেই বিজনেস প্ল্যানগুলো পিছিয়ে যাবে। 2 3 নম্বর হয়েছে যে এগুলোর জন্য যেটা হয়েছে, এখন কিন্তু অনেকগুলো আছে যেটা ক্ষতির, যেটা বলছিলেন, সত্ত্ব কিনে নেওয়া। বিভিন্ন টেলিভিশন ওয়ার্ল্ড কাপের, ওয়ার্ল্ড অলিম্পিকের সত্ত্ব কিনে নিয়েছে। এই কিনে নেওয়াটাই আরও একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, কারণ 1 বছর পরে আবার হয়তো জুলাইতে যাবে, বাট সময় এবং সত্ত্ব নিয়ে তখন কিন্তু আবার হবে। এবং এখানে যে প্রোভাইডাররা যারা আছেন, অলিম্পিক প্রোভাইডাররা, মেইন স্পন্সররা, এবং এই 3টা গ্রুপ কাজ করে অলিম্পিকের পেছনে সবসময়। এইখানেই কিন্তু আবার করবে। যদিও আইওসির একটা জিনিস আমি দেখলাম, সেটা বাংলাদেশে হয়তো এটা করা হয় নাই, যে আইওসি কিন্তু এবার তাদের বিজনেস থেকে, ডিপার্টমেন্ট থেকে এটা বলে নাই এখনো, যে এরপরে কিন্তু আবার অন্যরকম অবস্থায় আসতে হবে, কারণ 1 বছর পরে কিন্তু ঠিক এই অবস্থানটা থাকবে কি থাকবে না, এগুলো কিছু তারা এখনো কিছু জানায় নাই, কারণ জানাতে পারে না এখন পর্যন্ত, কারণ তারা নিজেরাই সিদ্ধান্তে আসতে পারে নাই। আর এখন আস্ত দুনিয়ার যে অবস্থা,
এই অবস্থাতে অলিম্পিক অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জায়গাটা থেকে কিছুটা হলেও কি অ্যাথলিটরা স্বস্তিতে আছে কিনা যেমন কারণ মোটামুটি পিছিয়ে যাচ্ছে, স্থগিত হচ্ছে, স্বস্তিতে না, একটা অস্বস্তিতে আছে অলিম্পিকরা, মানে অ্যাথলেটরা কিন্তু সবসময় অস্বস্তিতে আছে। কারণ এখন যেটা জিনিস হয়েছে যে অলিম্পিকদের কিন্তু এই সময়টাই কিন্তু শেষ সময় ছিল। এই টাইমে তারা দেখার কথা ছিল যে সে কতটুকু এগিয়েছে, কি অবস্থায় দাঁড়িয়েছে, সবকিছু জাজ করে নেওয়ার অবস্থান ছিল। সেটা হলো না। সামান্য বাংলাদেশের কথা চিন্তা করেন, রোমান সানা কিন্তু এখানে ট্রেনিং করছেন বা আমাদের আর্চাররা এখানে ট্রেনিং করছেন, এখানে কিন্তু একইভাবে তো এই বাইরে যাওয়া। আমি ওইটাই উদাহরণ দিচ্ছি। সামান্য আমাদের তো দেশে ধরেন এই ফার্স্ট টাইম রোমান সানা ডাইরেক্ট পার্টিসিপেট করবে। এর আগে সিদ্দিকুর রহমান করেছিল, গলফে করেছিল, করবে। কিন্তু এর আগে এর মধ্যে কিন্তু একটা প্ল্যান ছিল যে বাইরে যাবে, কারণ বাইরে না গেলে কিন্তু অবস্থান বুঝতে পারবে না। এখন বাইরে কোথায় যাবে কেউ নাই। এটা কিন্তু সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে এবং স্প্রিন্টারদের জন্য একই অবস্থা দাঁড়িয়ে গেছে। এখন এটা কিছু করার নাই। কিন্তু ওই যে আমি একটা বলছিলাম যে যারা সেক্ষেত্রে অস্বস্তি কতটুকু, কারণ এটা তো কমন ফর অল, মানে রোমান সানার জন্য যেমন একই ভাবে বাইরে গিয়ে আরেকজন যেভাবে নিজেকে প্রিপেয়ার করার প্ল্যান করছে, সে ফর ভুটানের কোন একজন অ্যাথলিট, তার জন্য সেম। সো এই জায়গাটা ইংল্যান্ডের অবস্থা, একই অবস্থা। সুইমারদের মানে অস্ট্রেলিয়ার সুইমারদের কথা কি বলা হয়েছে? অস্বস্তিটা কি মানসিক নাকি, মানে প্র্যাকটিক্যাল অস্বস্তি তো আসলে খুব একটা হওয়ার কথা না। কিছু না, মানসিক অস্বস্তি। কারণ ওদের তো ফিটনেস ঠিক থাকবে, এটা কিন্তু নিজেরা করে ফেলবে। স্পন্সর যারা এন্ডোর্সমেন্ট প্রোগ্রামে আছে তারা তাদের অ্যাথলেটকে কোটি কোটি টাকা খরচ করেছে তার পিছনে, তারা ওইসব ঠিক রাখবে এবং আলাদা করে রাখছে এর জন্য কোনো রকম সমস্যা না হয়, কিছু না হয়, এর জন্য এগুলো সব ঠিক আছে। কিন্তু সবসময় একটা অস্বস্তি, অলিম্পিক হবে কি হবে না, এটা কি থাকবে, এই যে মানসিক একটা চাপ, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এবং স্পোর্টসম্যানদের জন্য এটাই এখন কিন্তু যদি অন্যরকম অবস্থা হইতো তাহলে কিন্তু এই চাপটা থাকতো না। যেমন আপনি চিন্তা করেন মস্কো অলিম্পিক বয়কট হয়েছে, অনেক দেশ আসে নাই, অনেক দেশই হয়েছে, কোনো যায় আসে না, ঠিক আছে। খালি জাস্ট ওগুলো ওরা অবজার্ভ করেছে, ওদের পিছনের লোকেরা বলছে এরা নাই, এটা হবে এটা হবে। কিন্তু এখন এখানে কি হয়েছে, এখন সবাই একই অবস্থা হয়েছে কিছুটা। এখন যেটা জিনিসটা লক্ষ্য করলাম যে ট্রাম্প কিন্তু আবার জাপানের পিছনে দাঁড়াতে চাচ্ছেন। প্রথমে কিন্তু উনি এটা না যে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প এটা বুঝেন, আমরা যেহেতু বুঝি, ওনার দেশেও বোধের জায়গাটা আরো উপরে থাকা উচিত, ওনার পজিশন অনুযায়ী যে এটা আলটিমেটলি স্থগিত হবে বা পিছিয়ে যাবে। সো আমি এখন একটা নিরপেক্ষ জায়গা থেকে বলতেই পারি যে মাই ফ্রেন্ড শিনজো অ্যাবে, আমি তোমার পাশে আছি। এটা সবাই জাপানের। আমরা একটু ইকবাল বিন আনোয়ার ডন, অলিম্পিক নিয়ে যেমন আমরা দেখি যে আসলে আলটিমেটলি ইন্ডিভিজুয়াল অ্যাথলিটরা বিশেষ করে তাদের নিজেদের ক্যারিশমা দেখানোর একটা জায়গা, এবং সেই জায়গায় কিন্তু অনেকেই সম্ভাবনা রয়েছে। রোমান সানার কথা আমরা বলছি, যেমন এর আগে সিদ্দিকুর রহমান ডিরেক্টলি তিনি গিয়েছিলেন। আপনাদের প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানগুলো আসলে স্পন্সরশিপ নিয়ে কাজ করে, এই প্রতিষ্ঠানগুলোর অলিম্পিক কেন্দ্রিক ইন্ডিভিজুয়াল অ্যাথলিটদের প্রতি ইনভেস্টমেন্টটা তুলনামূলক কম, এটার কারণটা কি আসলে? আসলে এটা ইন্ডিভিজুয়াল পারফরমার্স যারা আছে তাদেরকে আরো বেশি করে টেক কেয়ার করা উচিত, কারণ তারা খুব সহজেই আস্থার জায়গাটা তারা ক্রিয়েট করতে পারে খুব সহজেই। এবং গ্রুপ যারা পার্টিসিপেট করার কথা বা করবে তাদের জন্য কিন্তু সিলেকশন ক্যাটাগরিটা ভেরি ভেরি টাফ, কারণ সব দেশেরই গ্রুপটা খুব মানে ট্যালেন্টেড হয় আমরা যেটা মনে করি। আর ইন্ডিভিজুয়ালি যারা পার্টিসিপেট করতে পারে তাদেরকে আমরা মনে করি, ওয়ালটন পরিবার মনে করে যে তাদেরকে আরো বেশি সক্ষমতা দিয়ে তাদের পাশে থাকা উচিত, কারণ তারা সহজেই একটা ভালো অ্যাচিভমেন্ট দেশের জন্য নিয়ে আসতে পারে। কিন্তু ডন ভাই, মানে এই জিনিসটা প্র্যাকটিসটা তুলনামূলক আমরা কম দেখি। গ্রুপ গেমসগুলোর ব্যাপারে আসলে যতটুকু স্পন্সররা আগ্রহী হয় কিংবা হচ্ছে সাকসেস রেট যেগুলোতে বেশি হাই সেটাতে যতটুকু আগ্রহী হয়, ইমার্জিং ট্যালেন্টকে আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্পন্সরশিপের সাথে যারা জড়িত, বড় ব্র্যান্ডগুলো যারা মেইনটেইন করে, তাদের প্রভাব, তাদের পার্টিসিপেশনটা তুলনামূলক কম। মানে এই ফিলসফিটা কেন? আমরা ওয়ালটন পরিবার কিন্তু চেষ্টা করছি, আমরা দাবাকে নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের মতো যে আমরা যারা ইন্ডিভিজুয়ালি যারা আমাদের কাছে আসে, হ্যাঁ, আমরা তাদেরকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনি জেনে খুশি হবেন, জানেন সবাই ইনশাল্লাহ, যে গ্রিনিস রেকর্ড হোল্ডার বাংলাদেশে তো খুব বেশি ছিলেন না। আমাদের লিনো আপার পরে আব্দুল হালিম নামে স্পোর্টসে তাকে দিয়ে আমরা তিনটা রেকর্ড করিয়েছি। তাকে উৎসাহ দিয়ে, তাকে পুরস্কৃত করে, তাকে প্রেসের মাধ্যমে সামনে নিয়ে এসে তাকে করিয়েছি। এরপরে আরো 5 জনকে আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে নিয়ে এসে তাদেরকে আমরা মানে একটা রেকর্ড করার পরেই তাদেরকে আমরা অলিম্পিক ভবনে নিয়ে এসে তাদের বড় করে তাদেরকে আমরা পরিচিতি করেছি, পুরস্কৃত করেছি, যাতে করে আমাদের দেশে আরো অনেক ট্যালেন্ট বেরিয়ে আসে এবং তারাও যাতে তাদের স্বাক্ষর রাখতে পারে, তাদের স্বপ্নটাকে বড় করতে পারে। এবং ওয়ালটন পরিবার এই ধরনের কাজগুলো সবসময় করার চেষ্টা করছে। তো আমরা মনে করি যে ইন্ডিভিজুয়াল যারা
সম্ভাবনাময় যারা আছে তারা আমাদের সঙ্গে এবং আমাদের মতো কর্পোরেট হাউস যারা স্পন্সরিং এর সঙ্গে সম্পৃক্ত ওদের কাছে যদি ওনারা জেনুইনলি আসেন সেই ক্ষেত্রে তাদেরকে আরো বেশি সম্মানিত করতে একই সাথে জাস্ট আমার বিরতিতে যাওয়ার আগে আমার মানে প্রশ্ন করে যেতে চাই যে একই সাথে এটাও বাস্তবতা কিনা ইকবাল বিন আনোয়ার, যে হচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাথলিটরা এই প্রসেসটাই বোঝেন না যে আমাকে এভাবে যেতে হবে, এভাবে অ্যাপ্রোচ করতে হবে যে আমি এই স্পন্সরশিপটা পাবো, আমার ফিউচার 6 মাস 1 বছর 2 বছরের দায়িত্ব কথার কথা ওয়ালটন বা গ্রুপ ABCD এরা নেবে। এই অ্যাপ্রোচটা তো অনেক ক্ষেত্রে অ্যাথলিটরা বোঝেনও না, কারণ তারা আসলে যতটুকু ক্রীড়ার জায়গাটা এক্সপার্ট, অ্যাপ্রোচের জায়গায় প্রপার সিস্টেম মেনটেন করে আপনাদের কাছে যাওয়া, ওই জায়গাটায় তো একটা বড় একটা গ্যাপ থাকে। আমরা বিরতির পর আপনার কাছ থেকে এসে উত্তর জানার চেষ্টা করব। ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি আমাদের সমসাময়িক ক্রীড়াঙ্গন নিয়ে, করোনার প্রভাব এবং একই সাথে হচ্ছে এই প্রভাবের কারণে যেসব ক্রীড়া ইভেন্ট স্থগিত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে এবং যেগুলো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে স্পন্সরশিপ সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করছি। একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে ইকবাল বিন আনোয়ার, যে অনেক ক্ষেত্রে স্পোর্টসম্যানরা তারা অতটা স্মার্টলি ব্যাপারগুলোকে ডিল করতে পারেন না, সেটার ক্ষেত্রে আসলে কতটুকু আপনাদের প্রবলেম হয় বা তাদেরকে অনেকটাই ইজি মুভিং করার জন্য আপনারা কোনো দায়িত্ব নেন কিনা? ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ওয়ালটন পরিবারের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনেকগুলো আউটলেট আছে। প্রায় দেশের এমন কোনো বড় হাট বাজার নাই যেখানে আমাদের আউটলেট নাই। কখনো হয়তো মার্সেল নামে, ওয়ালটন নামে যেগুলো আছে তাদেরকে সবার সঙ্গেই কথা বলা আছে যে আপনার নিজস্ব এরিয়াতে, এলাকাতে যদি কোনো ট্যালেন্ট পান, যারা ভালো করার সামর্থ্য রাখে, নিজেদের ভিতরে সেই স্বপ্নটা আছে, এমন কোনো ট্যালেন্ট পেলে অবশ্যই আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। আমরাই তাদেরকে নিয়ে এসে কালচার করে তাদের স্বপ্নটাকে বড় করার চেষ্টা করব। এটা আমাদের পক্ষ থেকে এটা করা আছে। মাসুদ রানা গিনেস রেকর্ড হোল্ডার হয়েছে অতি সম্প্রতি। তো আমি জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে গিয়েছিলাম সাতক্ষীরাতে। তো সেখানে আমাদের তখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় চেয়ারম্যান আমাদের রাসেল ভাই ছিলেন, তখন মন্ত্রী উনি হন নাই। তো উনি আমি একসঙ্গে গিয়েছি অ্যাজ এ গেস্ট হিসাবে। তো মাঠে দেখলাম ফুটবল খেলার ঠিক মাঝখানে হাফ টাইমের সময় যে একটা মোটরসাইকেল নিয়ে একজন খেলা দেখাচ্ছে, সার্কাস দেখাচ্ছে, এবং খুবই জটিল খেলাগুলা যেগুলো নর্মালি সার্কাসে আমরা দেখি না। এখন তো সার্কাস হয় না, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বিভিন্ন স্টেডিয়ামে হতো। তো আমি ওনাকে আমার একটা কার্ড দিয়ে বললাম যে আপনি আমাদের অফিসে আসেন, এসে আপনার স্বপ্ন কি? তো বললো যে আমি গিনেস রেকর্ড হোল্ডার হইতে চাই। কথাটাও ঠিক মতো বলতে পারে না, পড়ালেখা নাই বললেই চলে। তো আমি ওনাকে কার্ড দিয়ে বললাম যে আমাদের অফিসে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনার স্বপ্নকে আমরা বড় করার চেষ্টা করব। তারপরে উনি পরের সপ্তাহে ঢাকায় চলে আসছে। আসার পরে ওনাকে আমরা কিছুটা ট্রায়াল করে, এবং গিনেস রেকর্ড করতে হলে তো তাকে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে। হ্যাঁ, সেই সিস্টেমের মধ্যে তাকে আমরা আমাদের রাইজিং বিডির মাধ্যমে তাকে আমরা অ্যাপ্লিকেশন করলাম গিনেস রেকর্ড কর্তৃপক্ষের কাছে। ওনারা ডেট দেওয়ার পরে আমরা তাকে নিয়ে রেকর্ড করিয়েছি, বল মাথায় নিয়ে সুইমিং, এবং এই সুইমিং এর মাধ্যমে সে নিজে গিনেস রেকর্ড হোল্ডার হয়েছে, আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। সো আমরা চেষ্টা করছি এভাবে ট্যালেন্টদেরকে খুঁজে বের করার জন্য। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে বোলিং অ্যাসোসিয়েশন কিন্তু এখনো হয় নাই। বোলিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটা ছেলে, সে ইন্টারন্যাশনালি যথেষ্ট ভালো প্লেয়ার, নাম করেছে বিভিন্ন জায়গায়। ওনাকে আমরা ডেকে নিয়ে আসলাম অফিসে যে ভাই আপনি আসেন, আপনাকে আমরা একটা অ্যাসোসিয়েশন করে দেই, আপনি সেটার চেয়ারম্যান হন, সেক্রেটারি হন, যাই হতে চান হন, হয়ে আমরা এটা অ্যাপ্লিকেশন নিয়ে নেই, এটা ইমপ্রুভ করুক। কারণ প্লেয়ার আপনি একা, আমাদের এখানে হয়তো ফুয়াং ক্লাব বা যমুনা অফিসার পার্ক কোথাও কোথাও বোলিং এর আছে সামান্য, এটাকে একত্র করার চেষ্টা করেছিলাম। উনি পরে আর যোগাযোগই করেন আমাদের সঙ্গে। ইভেন তাকে বলা হয়েছিল যে আপনি আপনার নিজস্ব লোক নিয়ে অ্যাসোসিয়েশনটা করেন, যেহেতু আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সম্পৃক্ত, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী রাসেল ভাইয়ের সঙ্গে আমাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সচিব আক্তার ভাইয়ের সঙ্গেও। তো আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। পর্যন্ত অনিচ্ছার কারণে এটা হয়ে ওঠে নাই। বাট উনি কিন্তু
বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে পার্টিসিপেট করছেন এবং দেশের জন্য সুনামও নিয়ে আসছেন, বাট এটা প্রচারও হচ্ছে না, এটা জানছেন না। ফরম্যাটের মধ্যে আসছেন। আমরা একটু করোনা প্রভাব নিয়ে আবারও যেতে চাই। যেমন শেখ হাসিনা স্পোর্টস কমপ্লেক্স বা ক্রিকেট কমপ্লেক্স যেটাই বলি না কেন, এটা নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2023-এ, এবং বিসিবির সবচেয়ে বড় প্রকল্পগুলোর এখন পর্যন্ত একটি হচ্ছে এটি, বা সর্বাধিক বড় প্রকল্প আমরা বলতে পারি ব্যয়ের হিসেবে। কিন্তু গতকাল আমরা একটা রিপোর্ট করেছি যেখানে আমরা দেখেছি যে আসলে এটা অন টাইমে আলোর মুখ দেখার সম্ভাবনা নেই, কারণ করোনা পরিস্থিতির কারণে ইন্টারন্যাশনালি যারা এটা নির্মাণের সাথে জড়িত হতে চায় তারা এখন পর্যন্ত আসলে তাদের ফাইনাল প্রপোজাল দিতে পারছে না, তারা এসে এখানে যে ইন্টারভিউ হওয়ার কথা সেখানে অংশগ্রহণ করতে পারছে না, সবকিছু নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এটা মানে এই জিনিসটা না আমাদের একটা বড় স্বপ্ন ছিল। ক্রিকেট কিন্তু বাংলাদেশের মানুষের বিরাট দুর্বলতা এবং অনেক বড় স্বপ্ন, এবং এই ক্রিকেট সমস্ত মানে বাংলাদেশকে একত্রিত করেছে। আমরা ভেবেছিলাম যে এই জিনিসটা 23-এর মধ্যে হয়ে যাবে, এবং ইনশাল্লাহ এটা হয়েও যেত, হয়তো কিছু 2-3 মাস পিছিয়ে যেত বা যাই হোক, কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে এটা কিন্তু একটা লম্বা অবস্থায় পড়ে গেছে। কালকে আপনাদের রিপোর্টের পরেও মনে হয়েছে যে এটা কিন্তু আরো পিছাবে, কারণ কিছু করার নাই। এখানে যে বিশেষজ্ঞরা যারা আসবেন এবং যারা ইয়ে করবেন ওনারা কিন্তু কিছু করতে পারছে না। এতে কিন্তু আমাদের একটা জিনিস হয়েছে, 25টি ফার্ম হচ্ছে আপনার এটার সাথে জড়িত হওয়ার এবং এটাতে যে জিনিসটা হয়েছে না, আমাদের কিছু মানে মোটামুটি প্রোগ্রাম ছিল আইসিসির সঙ্গে, যে ওগুলোতে হয়তো আমরা এর পরের অবস্থা 23-এর পরে 24-25-এর দিকে আমরা ওটা চিন্তা করতে পারতাম যে আমরা ওগুলো হোস্ট হবো কিনা, কারণ ওইটা হয়ে গেলে কিন্তু আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল ইয়ে করতে পারতাম, মানে এখানে হোস্ট হতে পারতাম। আর এখন কিন্তু আইসিসি অনেকগুলো টুর্নামেন্ট আলাদা আলাদা করে দিচ্ছে, এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে কিন্তু এই পিছিয়ে গেল। বিভাজনের কারণে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে একটা সুবিধা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কিন্তু আইসিসির কাছে আমাদের কিন্তু অনেক বেশি গুরুত্ব আছে। এখন আপনি বলবেন কিভাবে গুরুত্ব আছে, জানেন আমাদের কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে গ্লোবালাইজ যেটা হয়, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং এই কয়েকটা দেশকে নিয়ে কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে যায়। এইখানের কিন্তু ইন্টারেস্ট অনেক বেশি। আর প্রোডাক্ট যেগুলো হচ্ছে, আইসিসি যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আমি আবার স্পন্সরশিপের মধ্যেই চলে আসছি, আইসিসি যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং আইসিসির সঙ্গে যেসব প্রোডাক্ট জড়িত আছে, এই সব দেশে কিন্তু এই প্রোডাক্টগুলো অসম্ভব ভালো অবস্থায় আছে, এবং আমরা কিন্তু ভালো অবস্থায় যেতে পারতাম লোক সংখ্যা দিয়ে এবং অন্য কিছু দিক দিয়ে, কমার্শিয়াল বেনিফিট দিয়ে অনেক ভালো যেতে পারতাম। অনেক করোনার প্রভাব এবং অনেক নেগেটিভ আলোচনা। আমরা একটু ইতিবাচক আলোচনা করতে চাই। যে শুরুতেই শিরোনামে বলছিলাম যে সাকিব আল হাসান 34-এ পা দিলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন পর্যন্ত সাকিব আল হাসান, কোনো ধরনের বিতর্ক নেই। সামান্য ভুলের কারণে সাকিব হয়তো ক্রিকেটের বাইরে, কিন্তু সাকিবের অবদান এবং সাকিবের ফিরে আসা নিয়ে যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্নটা সবসময় সজীব রয়েছে। সাকিবের জন্মদিনে স্পোর্টস 24-এর শুভেচ্ছা। আদায়ের আন্দোলনেও থাকেন সাকিব, হয়ে ওঠেন দাবি আদায়ের প্রাণপুরুষ। তারপরও কথা থেকে যায়, এত অর্জনের মাঝেও আমাদের ক্রিকেটে চিরন্তন আক্ষেপের নাম যেন সাকিব আল হাসান। দুর্নীতির প্রস্তাবে সম্মত হননি, তবে আইসিসিকেও জানাননি। একটা ছোট্ট ভুলের মাসুল গুনছেন নিজে আর সাথে।
কোটি ভক্ত। ভুল ভুলে চোখটা ভবিষ্যতে, অপেক্ষার কাউন্টডাউন তো শেষের পথে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন নিজ স্টাইলে, রাজস্বিকভাবে। হ্যাপি বার্থডে চ্যাম্পিয়ন। রিয়াসাদ আজিম, চ্যানেল 24। সাকিবের শুভ জন্মদিন, যদি একদম খুব শর্ট করে কিছু বলতে চান। আমি বলবো যে 34 বছর কিছু না সাকিবের জন্য। সাকিব আরো অনেক দিন আমাদের সার্ভ করবেন। সাকিবের জন্মদিনে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে, সারা দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা। আমরা ভালো 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 নিউজ দেখার চেষ্টা করছিলাম সাকিব আল হাসানের জন্মদিন কেন্দ্রিক, তবে এর মধ্যেও কিছুটা বিষণ্ণতার খবর দিতে চাই। বিয়ন্ড দ্য গ্যালারি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণে কিছুটা হলে এফেক্টেড, এবং যেটার কারণে হচ্ছে আমাদের শোটা আজকের পর, এরপর কবে হবে সেটা কিছুটা অনিশ্চয়তায়। তবে আমরা খুব দ্রুত ফিরে আসব সকল সমস্যা, সকল বাধাকে জয় করে আপনাদের সামনে আবারও। সবাই ভালো থাকবেন।